আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। টানা 4 দিনের বিক্ষোভের পর সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন স্থগিত। ফ্যাসিবাদের দোসর আমলাদের না সরালে কঠোর আন্দোলনে যাবে জুলাই মঞ্চ। মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহার। হাসপাতালের কারা সেলে পৌঁছেছে মুক্তির আদেশ, ছাড়া পাবেন কাল। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে হুঁশিয়ারি বিএনপির। সংস্কার ও বিচারের অগ্রগতি ছাড়া নির্বাচন নয় বলছে এনসিপি। গভীর সমুদ্র বন্দর ঘিরে মাতারবাড়ি ও মহেশখালীকে দ্বিতীয় সিঙ্গাপুর গড়ে তোলার পরিকল্পনা সরকারের। বিনিয়োগে আগ্রহ জাপানের, জানালেন প্রেস সচিব। এবং কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেফতার করল সেনাবাহিনী। অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, আনা হচ্ছে ঢাকায়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারের উচ্চ মহলে দাবি তুলে ধরার আশ্বাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি একদিনের জন্য স্থগিত করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। কমিটির প্রধান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন বিক্ষোভকারীরা। এ সময় সচিব জানান, কর্মকর্তা কর্মচারীদের দাবি বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে পেশ করা হবে। এদিকে ফ্যাসিবাদের দোসর আমলা ও কর্মকর্তাদের বাদ না দিলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জুলাই মঞ্চ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। তদন্ত ছাড়াই অভিযুক্তকে চাকরিচ্যুত করার আইন বাতিলের দাবিতে সচিবালয়ে টানা ৪র্থ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা। সকলে কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। ভেতরে যখন তাদের এই কর্মসূচি চলছে, তখন সচিবালয়ের বাইরে বিক্ষোভ করছিল ছাত্র জনতার নতুন প্ল্যাটফর্ম জুলাই মঞ্চ। সচিবালয় থেকে আওয়ামী দোসর কর্মকর্তাদের বের করে দেওয়ার দাবিতে এই সমাবেশ করেন তারা। উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির জেরে মঙ্গলবার সচিবালয়ে নিষিদ্ধ করা হয়েছিল দর্শনার্থী ও সেবা প্রত্যাশীদের প্রবেশ। এমনকি দুপুর 1টা পর্যন্ত ঢুকতে দেয়া হয়নি সংবাদকর্মীদেরও। পরিচয়পত্র দেখে কেবল কর্মকর্তা কর্মচারীদের ভেতরে যেতে দেয়া হয়। শুধু তাই নয়, এদিন সচিবালয় এবং আশপাশে ছিল নজিরবিহীন নিরাপত্তা। আমরা গাড়ি চেক আপ করে দিচ্ছি, বাহিরে কোনো গাড়ি অ্যালাউ করতেছি না। ফলে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঢুকতে না দেয়ায় ভোগান্তিতে পড়েন প্রবেশ নিষিদ্ধের তথ্য না থাকা দেশি বিদেশি বহু সেবা প্রত্যাশী। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আর কি স্বাক্ষর লাগবে, এই জন্য আসলাম, কিন্তু আমি জানি না, গ্রাম থেকে আসলাম আমি, কিন্তু আসার পর দেখি বন্ধ আছে। এমন পরিস্থিতিতে সরকারি দাবি দাওয়া পর্যালোচনা সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে জরুরি বৈঠকে বসে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। টানা 1.5 ঘণ্টা চলে রুদ্ধদ্বার বৈঠক। পরে ব্রিফিংয়ে কমিটির প্রধান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর পক্ষে কর্মসূচি স্থগিত করেছে সংগঠনটি। এই আইন ছাড়াও সরকার তো যে কোনো সময় যে কোনো কর্মচারীর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। এই আইন ছাড়াও এক্সিস্টিং অনেক আইন আছে। কোথাও কোথাও সমস্যা, সেগুলো আমরা আলাপ করে শুনেছি এবং আমরা আগামীকালই সকাল 10টা আবার একসাথে যেয়ে এই বিষয়গুলো মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে জানাবো। আলোচনা চলবে এবং যে প্রক্রিয়া গ্রহণ করা হবে, সরকার যেটা সিদ্ধান্ত নিয়ে করবেন, সে সময়টুকু আমরা কাজে থাকবো, নিয়োজিত থাকবো, কোনো আন্দোলন করবেন না। তারা তো আরো দেখবে এবং আগামীকাল ওনারা কোন কর্মসূচি যেগুলো ছিল ওগুলো বাতিল করেছে। কর্মকর্তা কর্মচারীদের এমন সিদ্ধান্তে গত 4 দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচির অবসান হলো। এর ফলে আবারও প্রশাসনের কাজে গতি ফিরবে বলে আশা সংশ্লিষ্টদের। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস পেলেন জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। রায় পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন,
সাক্ষ্য প্রমাণ ছাড়াই আজহারকে সাজা দেওয়া হয়েছিল। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। মুক্তিযুদ্ধে গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের 5টি অভিযোগে 2014 সালের 30 ডিসেম্বর জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালের 23 অক্টোবর মৃত্যুদণ্ডের ওই রায় বহাল রাখে আপিল বিভাগ। যদিও দুটো রায়কে প্রহসনের বিচার বলে আখ্যায়িত করে আসছে জামায়াতে ইসলামী। নিজেকে নির্দোষ দাবি করে 113টি যুক্তি তুলে ধরে ওই রায় পুনর্বিবেচনার আবেদন করেন আজহার। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিএম আজহারের রিভিউ আবেদনের শুনানির উদ্যোগ নেওয়া হয়। পরে তা আপিল হিসেবে গ্রহণ করেন সর্বোচ্চ আদালত। মঙ্গলবার নির্ধারিত সময়ের প্রায় 1 ঘণ্টা পরে আদালতের কার্যক্রম শুরু হয়। সকাল 9:50 প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করেন। আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আরো বলেছেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব কে বেকসুর খালাস প্রদান করেছে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর একটি রিভিউ বোর্ড গঠন করে বিগত সময়ে ট্রাইব্যুনালের রায়গুলোর পুনর্মূল্যায়ন করার দাবিও জানান আজহারের আইনজীবী। অতীতের রায় সম্পর্কে এই রায়ে অনেক অবজারভেশন থাকবে। আমরা মনে করি সরকারের উচিত হবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে একটা রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা। রায়ের প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির বলেন, সত্যের জয় হয়েছে। সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটি সুস্পষ্ট সুন্দর রেজাল্ট আজকে বেরিয়ে আসছে। এই রায়ে ট্রাইব্যুনালের চলমান বিচারে কোনো প্রভাব পড়বে না বলে মনে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আজকে অ্যাপিলেট ডিভিশন যখন বলেছে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা প্রয়োজন, এই ব্যাপারে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এখনো একমত পোষণ করছি এবং এই রায়ের পক্ষে আমরা এখনো কথা বলছি। আমাদের আইনি লড়াই যার সুযোগও নাই, কারণ এটা হলো রিভিউ থেকে যে অ্যাপিল আসছে সেই অ্যাপিলের জাজমেন্ট। এর উপরে বাংলাদেশে বা পৃথিবীর আর কোনো আদালত বা আর কোনো ফোরাম নেই। আইনজীবীরা জানান, রায়ের সংক্ষিপ্ত অনুলিপি কারাগারে পৌঁছালেই জেল থেকে মুক্তি পাবেন জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির আদেশ জারি করে তা কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ আজহারকে মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস দেন। দুপুরে 3 পৃষ্ঠার সংক্ষিপ্ত রায় স্বাক্ষর করেন 7 বিচারপতি। এরপরই ওই আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। রায় বলা হয়েছে, অন্য কোনো মামলা বা আইনি প্রক্রিয়ার কারণে আটক রাখার প্রয়োজন না থাকলে আজহারকে অবিলম্বে কারা হেফাজত থেকে মুক্তি দিতে হবে। কাল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে এটিএম আজহার মুক্তি পাবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। শেখ হাসিনা সরকার আমলে জামায়াত সমর্থিত অসংখ্য মানুষ ভয়ঙ্কর জুলুম ও জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, মামলা দিয়ে হয়রানি করতে গিয়ে সীমাহীন জালিয়াতির আশ্রয় নিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। জামায়াত নেতা আজহারুল ইসলাম বেকসুর খালাস পাওয়ায় সন্তোষ জানিয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামাতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে বেকসুর খালাস দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে দলটির নেতাকর্মীরা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অসংখ্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রায়ের প্রতিক্রিয়া জানাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির আমির বলেন, এ মামলায় আন্তর্জাতিক বা দেশের প্রচলিত কোনো আইনের তোয়াক্কা করা হয়নি।
জামায়াত নেতাদের খুন করতে বিগত সরকার ও তৎকালীন বিচার বিভাগ মিলে সীমাহীন জাল জালিয়াতি ও মিথ্যা সাক্ষীর মাধ্যমে মামলা পরিচালনা করত বলে জানান তিনি। বাংলাদেশ জামায়াত ইসলামী বিগত শেখ হাসিনার স্বৈর শাসনামলে ভয়ঙ্কর ধরনের জুলুমের শিকার হয়। জুলুম করে আমাদের বুক থেকে এক এক করে 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে মিথ্যা মামলায় এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। সত্যকে দীর্ঘ সময় চাপা দিয়ে রাখা যায় না জানিয়ে আমিরে জামাত বলেন, এটিএম আজহারের বেকসুর খালাসের মাধ্যমে তা প্রমাণ হয়েছে। সত্য মেঘের আড়াল ভেদ করে আলোর ঝলক নিয়ে আসে, সেই সত্যটাই আজকে আল্লাহ আমাদেরকে দেখালেন। বর্তমানে জাতির অনেক আলোচিত বিষয় এখনও অমীমাংসিত জানিয়ে শফিকুর রহমান বলেন, আগামীতে জামাত ক্ষমতায় গেলে প্রতিশোধ ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটাবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে রোডম্যাপ না দিলে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে বলে সতর্ক করেছে বিএনপি। গুলশানে দলের স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় দলের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে যাদের ভয় তাদের সাথে জনগণের সম্পৃক্ততা নেই। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সালাউদ্দিন আহমেদ সহ দলের সিনিয়র নেতারা। এ সময় মূল বক্তব্য পাঠ করেন খন্দকার মোশাররফ। শুরুতেই সরকারের প্রতি নিজেদের হতাশার কারণ তুলে ধরেন তিনি। রাজনৈতিক দলসমূহের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, এখনও চায় না। জুলাই অভ্যুত্থানকে ধারণ করে জনগণের হারানো ভোটের অধিকার ও গণতন্ত্র নিশ্চিত করার লক্ষ্যে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার বলে দাবি বিএনপির। আমরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডিসেম্বরে 2025-এর মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন দলের আরেক সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। আর নির্বাচনকে এত ভয় কেন? যাদের নির্বাচনে ভয়, অর্থাৎ তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, তাহলে এখানে আজকে বিভক্তিটা যারা গণতান্ত্রিক চায়, যারা জনগণের মালিকানা চায়, যারা জনগণের আস্থা নিয়ে রাজনীতিতে বিশ্বাসী, সমর্থন নিয়ে বিশ্বাসী, তাদের সাথে যারা অন্য পথে চলছে, যে শেখ হাসিনার পথে চলছে। অন্তর্বর্তী সরকারের 10 মাস গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন শীর্ষক এই আলোচনায় বক্তারা দ্রুত নির্বাচন দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। সংস্কার ও বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি ছাড়া জাতীয় সংসদ নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। নির্বাচন কবে হবে তা নির্ধারণ করার ইখতিয়ার সেনাবাহিনীর নয় বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রাস্তা দাস। গণতান্ত্রিক রূপান্তর, মৌলিক সংস্কার ও নির্বাচন বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের শীর্ষ নেতারা ছাড়াও এতে অংশ নেন রাজনৈতিক বিশ্লেষক সহ বিভিন্ন দলের নেতারা। এ সময় জুলাই গণহত্যার বিচার ও সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনের তাগিদ দেন অধ্যাপক দিলারা চৌধুরী। সংস্কার ছাড়া এবং বিচার ছাড়া কোনো নির্বাচন নয়, কারণ তাছাড়া যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচন আমরা পূর্ব অবস্থায় ফিরে যাব।
যেটা আমি ব্যক্তিগতভাবে একেবারেই আমি এটার পক্ষে নয়। বিভিন্ন স্থানীয় পর্যায়ে আমরা তো যাই, সেখানে এই গুঞ্জনগুলো উঠেছে যে আমরা ভোট কেন্দ্র দখল করব। এই মনোভাব দেখা যাচ্ছে, এটা খুবই ভয়ঙ্কর। সংস্কারের পরে গতকালও আমরা নীলফামারীতে বললাম যে এই ধরনের একটা নির্বাচন যদি হয়, এটা হবে গণ অভ্যুত্থানের গায়ে সবচেয়ে বড় কালিমা লেপন করা। এই কালিমাটা যারা লেপন করতে চাচ্ছেন তারা সাবধান হয়ে যান। মানে গায়ের জোর দেখে লাভ নাই। 24 প্রমাণ করেছে যে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আলোচনায় উঠে আসে সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ। এ সময় এনসিপি নেতারা বলেন, নির্বাচন কবে হবে তা নির্ধারণ করার এখতিয়ার নেই সেনাবাহিনীর। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে। উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টেই থাকুক। রাজনৈতিক দলগুলোর সংস্থাকে উপস্থাপনাগুলো নিয়ে নানা ধরনের আলাপ আলোচনা হতে পারে, নানা ধরনের কথাবার্তা হতে পারে, কিন্তু ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণকে নিশ্চিত করবার জন্য মৌলিক সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে। দেশ নিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচকরা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের নেতারা গরিবের সম্পদ লুট করে আর ভোটাররা ভোট বিক্রি করে দেয়। একজন যোগ্য নেতৃত্ব বাছাইয়ের আগে নিজেকে যোগ্য ভোটার হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। সাংগঠনিক সফরের অংশ হিসেবে বিকেলে চট্টগ্রাম মহানগরীর চক বাজারে দলীয় পথসভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আরও বলেন, নিজেরা সচেতন, সৎ ও যোগ্য ভোটার না হলে রাজনৈতিক দলের নেতারা 5 বছর জুলুম নির্যাতন করবে। এ সময় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসতিম জারা সহ দলের কেন্দ্রীয় স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। আমাদের নিজেদেরকে আগে সৎ হতে হবে এবং আগামী নির্বাচনে যারা যোগ্য নেতৃত্ব তাদেরকে আপনারা ভোট দিবেন। যদি দেখেন এনসিপি থেকে কোনো যোগ্য নেতৃত্ব নাই, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নাই। মার্কা থেকে ভোট দেওয়ার প্রয়োজন নাই। যে আপনার সেবা করবে তাকে আপনারা ভোট দিবেন। যার জাতির কাছে কমিটমেন্ট রয়েছে, দেশের কাছে কমিটমেন্ট রয়েছে, আপনারা তাদেরকে ভোট দিবেন। গভীর সমুদ্র বন্দরকে ঘিরে মাতারবাড়ি ও মহেশখালীকে দ্বিতীয় সিঙ্গাপুর হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই বন্দরের উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে জাপান। প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, এই সফরে জাপানের কাছ থেকে $1 বিলিয়ন সহায়তা আশা করা হচ্ছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আপনারা জানেন, আজকে রাত 2টার সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরের কর্মসূচি নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে প্রেস উইং। এই সফরে $500 মিলিয়ন বাজেট সহায়তা এবং 1 লাখ জনশক্তি রপ্তানির বিষয়ে জাপানের সাথে আলোচনার কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। আমরা আশা করছি যে প্রায় $500 মিলিয়ন আসবে বাজেট সাপোর্ট, যেটা সরাসরি বাজেটে ইনক্লুড হবে। তারপরে আমাদের বাজেটে যেগুলো রিকোয়ারমেন্ট সেই জায়গায় এটা স্পেন্ডিংটা হবে। আর $250 মিলিয়ন আমরা সাপোর্ট আশা করছি রেলওয়ে, এইটা আশা করছি যে 250, বাকিটা অন্যান্য খাতের থেকে আসবে। আমাদের টার্গেট হচ্ছে 1 লক্ষ বাংলাদেশিকে জাপানে পাঠানো, কিন্তু সেইটা কিভাবে পাঠানো হবে এবং এটা কত দ্রুত পাঠানো যায়, এটার জন্য তাদের সাথে কথা হবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে $140 বিলিয়ন লাগবে জানিয়ে তিনি বলেন, এজন্য বিদেশি বিনিয়োগ আনতে চেষ্টা করছে সরকার। মাতারবাড়ি ও মহেশখালীকে সিঙ্গাপুরের মতো করে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রেস সচিব। চিফ অ্যাডভাইজারের প্ল্যান হচ্ছে মাতারবাড়িকে ঘিরে মাতারবাড়ি মহেশখালীকে একটা নিউ সিঙ্গাপুরে টার্ন করা। আপনারা জানেন সিঙ্গাপুর কিভাবে চেঞ্জ হয়েছে, একটা পোর্টকে ঘিরে সিঙ্গাপুর চেঞ্জ হয়ে গেছে। এই মাতারবাড়ি মিডিতে উনি চাচ্ছেন যে একটা সিটি, একটা প্ল্যানেট একটা সিটি হবে। এখানে একটা অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট থাকবে, ওইখানে লজিস্টিক হাব হবে, ম্যানুফ্যাকচারিং হাব হবে এবং এনার্জি হাব হবে। এইগুলো প্রত্যেকটার জন্য উনি এই জাপান সফরে উনি ইনভেস্টমেন্ট সিক করবেন। আগামী 31 মে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া 1 জুন বাংলাদেশ চায়না ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় অভিযান চালিয়ে আলোচিত শিশু সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। গ্রেফতারের পর তাদের নিয়ে আসা হয় ঢাকায়। আরো জানাচ্ছেন ইকরামুল হক সাইন। কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা মসজিদের পাশের এই বাড়িতে থাকতেন ৯০-এর দশকের ঢাকার অপরাধ জগতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে ওই বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। ৩ ঘন্টার বেশি সময় ধরে চলা অভিযানে গ্রেপ্তার হন পুরস্কার ঘোষিত শীর্ষ এই দুই সন্ত্রাসী। এ সময় তাদের কাছ থেকে 5টি আগ্নেয়াস্ত্র ও 10টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুব্রত বাহিনী ৯০-এর দশকে ঢাকার অপরাধ জগতে এক ত্রাসের রাজত্ব কায়েম করে। তাদের এই বাহিনীর হাতে একাধিক হত্যাসহ অসংখ্য অপরাধ ঘটলেও থানায় মামলা দেওয়ার সাহস পেত না কেউ। উল্লেখযোগ্যভাবে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত 23 জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং 7 স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। এই অভিযান ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনার ফসল। বিএনপি জামাত জোট সরকার 2001 সালের 25 ডিসেম্বর 23 শীর্ষ সন্ত্রাসীর নামের তালিকা ঘোষণা করে। তাদের অন্যতম ছিলেন সুব্রত বাইন। তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। তাকে ধরিয়ে দিতে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার ঘোষণা করেছিল। অপরাধ জগতের আরেক শুটার মোল্লা মাসুদ বরাবরই ছিলেন ধরাছোঁয়ার বাইরে। মোল্লা মাসুদ রাজধানীর মতিঝিল ও গোপীবাগ এলাকা নিয়ন্ত্রণ করতেন। সুব্রত বাইনের হাত ধরেই মোল্লা মাসুদ অপরাধ জগতে পা রাখেন। পুলিশের তথ্য মতে তার বিরুদ্ধে যেসব মামলা আছে তার মধ্যে সাবেক এমপি কামাল আহমেদ মজুমদারের ভাগ্নে মামুন হত্যা, পুরান ঢাকার আরেক শীর্ষ সন্ত্রাসী মুরগি মিলন এবং খিলগাঁওয়ের তিলপাড়ার ট্রিপল মার্ডার অন্যতম। সরকারের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসীর তালিকায় মোল্লা মাসুদের নামও রয়েছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। পাচার হওয়া প্রায় $20 বিলিয়ন অর্থ দেশে ফেরত আনতে 3 থেকে 5 বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি জানান, আইনি কাঠামো পরিবর্তন না হলে অর্থ পাচারকারীদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া কঠিন। বাংলাদেশ ব্যাংকে 2023 থেকে 24 অর্থ বছরে আর্থিক গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে গভর্নর এসব কথা বলেন। শরফুল আলমের রিপোর্ট। 2023-24 অর্থ বছরে রেকর্ড 17,345টি সন্দেহজনক লেনদেন হয়েছে, যা আগের অর্থ বছর তুলনায় প্রায় 23 ভাগ বেশি। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়, বিএফআইইউ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারি অন্যান্য সংস্থার সাথে 1220টি আর্থিক তথ্য বিনিময় করেছে, যা আগের বছরের তুলনায় 13.91 ভাগ বেশি। সংবাদ সম্মেলনে গভর্নর জানান, যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা ফেরত আনা কঠিন। তবে বিদেশের মাটিতে বাংলাদেশিদের অবৈধ সম্পদ জব্দ করা শুরু হয়েছে। ধারণা যে 18 থেকে 20 বিলিয়ন ডলারের মতো টাকা চলে গেছে, এটাকে ডকুমেন্টেশন করাটা একটা বিশাল চ্যালেঞ্জ এবং সেই কার্যক্রম চলছে এবং আমরা যথেষ্ট এভিডেন্স পেয়েছি। ইটস এ ভেরি ডিফিকাল্ট চ্যালেঞ্জিং থিংস। বিদেশিদের কাছ থেকে আমরা যথেষ্ট সহায়তা পাচ্ছি। আমরা যদি নিজেদের কাজটা আরো একটু ভালো করতে পারতাম তাহলে আরো স্টেপ আপ করতে পারবো আমরা। অবশ্যই আমরা যে রেজাল্ট পাইনি তা নয়, টাকা ফেরত আসার ঘটনা আমরা সবসময় বলেছি যে 3, 4, 5 বছর লাগবে। দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা নিয়েও কথা বলেন গভর্নর। সেক্ষেত্রে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকগুলো অগ্রাধিকার পাবে বলে জানান আহসান এইচ মনসুর। যে মার্জার তো আমাদের করতে হবে, বা আমাদের ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স হয়েছে, মার্জার শুধু না লিকুইডেশন হতে পারে, সবই করার ক্ষমতা এখন বাংলাদেশ ব্যাংকের হাতে আছে। তবে ইসলামিক ব্যাংকগুলোকে নিয়ে একটা করার কথা আমরা চিন্তা করছি, সেটা হবে। কারোর কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রথম পর্যায়ে যেটা আইনেই বলা আছে সরকারিকরণ করা হবে। এখানে অনেক টাকা ঢালতে হবে, সেই টাকাটাও আমরা ঢালবো, সরকারের থেকেই ঢালবো। ঢেলে এটাকে পুনর্গঠন করে নতুন মালিকানার হাতে নিয়ে স্ট্র্যাটেজিক ইনভেস্টর আমরা চেষ্টা করব, বিদেশি বিনিয়োগকারী, বড় বিনিয়োগকারী, তাদেরকে নিয়ে এসে তাদের হাতে আমরা এটাকে ছেড়ে দেবো। আবার কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব এখন পর্যন্ত স্থগিত করা হয়নি এবং ভবিষ্যতেও তা হবে না বলেও আশ্বস্ত করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। কারণ কোনো বিজনেসকে আমরা আটকাবো না। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
কোনো রাজনৈতিক কারণে নয়, অস্ত্র নিয়ে বিরোধের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ টিভি। ডিএমপির সংবাদ সম্মেলন শেষে শাম্যের ভাই আমিনুল ইসলাম বলেন, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে শাম্যকে। মাদক ব্যবসায়ীদের জড়িত থাকার নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। জিএম তসলিমের রিপোর্ট। গত 13 মে রাত 11টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম শাম্য। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এই শিক্ষার্থীকে হত্যাকাণ্ডের পর নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় 10 থেকে 12 জনকে আসামি করে একটি মামলা করেন। শাম্য হত্যার বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শাহবাগ অবরোধ করে লাগাতার কর্মসূচি পালন করে ছাত্রদল। উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ সহ বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অব্যাহত কর্মসূচির সঙ্গে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করে আসছে ছাত্রদল। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গঠিত কমিটি তদন্ত শেষে সোমবার প্রতিবেদন জমা দিয়েছে। তার পরদিনেই শাম্য হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করল পুলিশ। বেশ কিছুদিন পরে সংবাদ সম্মেলন করে শাম্য হত্যার ঘটনা মিডিয়ার সামনে তুলে ধরেন ডিএমপি কমিশনার। এই ঘৃণিত হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে মামলাটির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হচ্ছে। সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে মামলাটির তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে এবং আমাদের পক্ষ থেকে দ্রুত গতিতে এই বিচার কার্য সম্পন্ন করার জন্য সকল উদ্যোগ আমরা গ্রহণ করব। শাম্য হত্যাকাণ্ডের কারণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি জানায়, মাদক ব্যবসায়ীরা হত্যা করেছে শাম্যকে। তদন্ত করতে গিয়ে আমরা যেটা দেখেছি যে সোহরাওয়ার্দী উদ্যান ওদের কথিত ভাষা যেটা গ্রিপ বলে, গ্রিপ মানে 3টা ভাগে ভাগ করা। একটা গ্রিপ হলো 3 নেতার মাজারের এই সাইডে, একটা মাঝখানে আর একটা ছবি থাকে এবং 3টে গ্রিপের 3টে গ্রুপ সেখানে দায়িত্বরত আছে এবং তারা মাদক ব্যবসা করে। এটা আমাদের তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে। মেহেদি একটা গ্রিপের নেতা, দলনেতা, এবং মেহেদি মূলত এই সুইচ গিয়ারগুলো সাপ্লাই দিয়ে থাকে এবং তার একটা কালো ব্যাগে করে ঘটনার দিনে ব্যাগে করে সুইচ গিয়ার আনে, তাৎক্ষণিকভাবে সে সদস্যদের ভিতরে সেটা ডিস্ট্রিবিউশন করে এবং ট্রেজার গান আছে, ট্রেজার গানগুলো ডিস্ট্রিবিউশন করে। সংবাদ সম্মেলন শেষে শাম্যের ভাই বলেন, মাদক ব্যবসায়ীরা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে শাম্যকে। মূল আসামি তাকে বাইকে করে রমনা কালী মন্দিরে নিয়ে গেছে, সেখান থেকে আরেকটা গ্রুপ তাকে ঢাকার বাইরে কক্সবাজারে পাঠায় দেয়। 2টা গ্রুপ অংশ নিছে, 8-10 জন। 2 জন শাম্যকে হত্যা করে, বাকিরা আশেপাশে নজর রাখছিল। তো তার মানে এগুলো হলো একটা প্রি প্ল্যান্ড ওয়ে আর কি। যদি কোনো মাদক কারবারিকে আমার ভাই চিনে ফেলে, তাকে যদি একটা চড়থাপ্পড় দেয়, তো 2 জন মারামারি করবে, আরো 10 জন এখানে এসে যুক্ত হয় না। শাম্য হত্যাকাণ্ডের দায় স্বীকার করে 2 জন আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। সবাই জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। এবছর হজ যাত্রায় কোনো হয়রানি বা ভোগান্তি হচ্ছে না বলে দাবি করেছেন হাব নেতারা। আশকোনা হজ ক্যাম্পে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার এই দাবি করেন। প্রতারণা এড়াতে হজ যাত্রীদের সরাসরি এজেন্সির সাথে যোগাযোগ করার পরামর্শ তার। খায়রুল ইসলামের রিপোর্ট। এবছর বাংলাদেশ থেকে হজের জন্য ৮৬,৯৩৪ জনকে ভিসা দিয়েছে সৌদি সরকার, যার মধ্যে মঙ্গলবার পর্যন্ত সৌদি পৌঁছেছে ৬৭,৪৫৩ জন। বাকি ১৭,০০০ হজযাত্রী যাবেন ৩১ মের মধ্যে। এবার যাত্রীর চাপ সামলাতে 2টি ফ্লাইট বাড়ানো হয়েছে বলে জানায় হজ এজেন্সি মালিকদের সংগঠন হাব। নতুন বাংলাদেশ, নতুন সরকারের নেতৃত্বে হজযাত্রার সবশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জানান, হজ ব্যবস্থাপনায় অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার অনেক চ্যালেঞ্জিং থাকলেও সুষ্ঠুভাবেই সব কার্যক্রম সম্পন্ন হচ্ছে। এবছর অসাধারণ একটা হজ হয়েছে এবং হজ হচ্ছে ইনশাল্লাহ। প্রায় 70% হাজি চলে গেছে আর 30% হাজি 31 মে এবং 1 তারিখের মধ্যে চলে যাবে।
তো আমরা হাব সন্তুষ্ট। হজ এবং উমরা আইন সংস্কার করা সহ বিমান ভাড়া আরও কমাতে সরকারের প্রতি আহ্বান জানান হাব মহাসচিব। যেহেতু সারা বছর এই ক্যারিয়ারগুলো যাত্রী পরিবহন করে, তারা যে ভাড়া দিয়ে উমরা বা অন্যান্য যাত্রী পরিবহন করে তার থেকে হিসাব করলে আমাদের দ্বিগুণ ভাড়া পরিশোধ করতে হয় হজ যাত্রার সময়। এটি নিয়ে বর্তমান সরকার কাজ করছেন। আপনারা জানেন যে গত বছর এটি কমিয়ে 1,67,820 টাকা করা হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে সরকার এই বিষয়টি আরও দেখবেন এবং আমাদের পক্ষ থেকেও দাবি থাকবে যাতে বিমান ভাড়াটি যৌক্তিক পর্যায়ে নেমিয়ে আনা হয়। এজেন্সির গাফিলতির কারণে কেউ হজে যেতে না পারলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান হাব নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিতে কোরবানি ঈদের ছুটি পুনর্বিন্যাসের দাবি জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির নেতারা। 3 ও 4 জুন ছুটি বাড়িয়ে ঈদের পরের দুদিন কমালে যাত্রীরা ধাপে ধাপে যাওয়া আসা করার সুবিধা পাবে বলে জানান তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এসব কথা বলেন। পরিবহন সংকটকে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। দাবি জানান ঈদ যাত্রায় ফিটনেসবিহীন লক্কর-ঝক্কর বাস ও লঞ্চ চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার, ঈদের ঘরমুখ মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে সড়কের পাশে পশুহাট না বসানো সহ 11 দফা সুপারিশ পেশ করে সংগঠনটি। ঈদের আগে প্রতিটি জাতীয় সড়ক মহাসড়কের সড়ক নিরাপত্তা অডিট নিশ্চিত করতে হবে। সড়ক, রেল ও নৌপথে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, বিআরটিএ ও অন্যান্য সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ রাখতে হবে। সড়কে ডাকাতি, পথে ছিনতাই বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশের এবারের ঈদ আয়োজন 6/6 বিগ ঈদ সেল। 20 মে থেকে 6 জুন পর্যন্ত চলবে এই বিশেষ ক্যাম্পেইন, যেখানে শুধু ছাড়ই নয়, থাকছে ব্যতিক্রমী পুরস্কার, আকর্ষণীয় ভাউচার ও ক্রেতা ভিত্তিক চমকপ্রদ কন্টেস্ট। সর্বোচ্চ 80% পর্যন্ত ছাড়, নির্দিষ্ট অর্ডারে ফ্রি ডেলিভারি, আর রয়েছে এমন একটি অফার যেখানে একজন ক্রেতা জিতে নিতে পারবেন একটি গরু। দারাজের জিতছেন ভাই কন্টেস্টটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আলোচনা তৈরি করেছে। 20 থেকে 29 মে পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক সফল অর্ডার যার থাকবে তিনি পাবেন একটি গরু এবং ক্রমানুসারে বাকি 2 জন পাবেন একটি করে ছাগল। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমার। পবিত্র ঈদুল আজহা প্রায় দোরগোড়ায়। ঈদ আনন্দ আরও জমজমাট করে তুলতে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ নিয়ে এসেছে 6/6 বিগ ঈদ সেল। ঈদ উপলক্ষে দারাজ বাংলাদেশের এই বিশেষ সেলে সবচেয়ে বেশি সংখ্যক সফল অর্ডারকারী পাবেন একটি গরু, এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার AHM হাসিনুল কুদ্দুস রুশো। এছাড়া দারাজের জিতছেন ভাই কনটেক্সটে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তৈরি করছে। আমাদের 6/6 বিগ মেগা সেল একটা ক্যাম্পেইন আমরা চালাচ্ছি। এটার ভিতরে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে জিতছেন ভাই। এই জিতছেন ভাইটা আমরা আসলে এমনভাবে সাজিয়েছি যে এই ঈদের সময় 20 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত যারা সবচেয়ে বেশি অর্ডার করবে, মিনিমাম অর্ডার ধরেন আপনার 100 টাকার মতো হবে, সেখানে আমরা 3 জনকে সিলেক্ট করব। সবচেয়ে বেশি যে করবে সে একটা গরু পাবে এবং পরের 2 জন 2টা ছাগল পাবে। এটা হচ্ছে আমি বলবো যে একটা ইমোশনাল কানেকশন উইথ আওয়ার কাস্টমার। আর তাছাড়া যদি আপনি বেনিফিটের কথা বলেন তাহলে আমরা সব সেলারদেরকে নিয়ে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম 80% পর্যন্ত ডিসকাউন্ট পাবে। আমাদের সব ব্যাংক পার্টনারদেরকে নিয়ে এরকম আছে যে 15% পর্যন্ত ব্যাংক কার্ডে ডিসকাউন্ট পাবে, অনেক জায়গায় ডেলিভারি ফ্রি পাবে। সো এই সবগুলো মিলে দেখা যাবে যে গ্রাহকরা যে পণ্যগুলো কিনছেন ঈদের জন্য, যেগুলো তাদের ঈদের জন্য প্রয়োজনীয় পণ্য, সেগুলো ওনারা অনেক সাশ্রয়ী মূল্যে কিনতে পারবে। তার আশা আসন্ন বাজেটে সরকারের প্রণোদনা পেলে দেশের অর্থনৈতিক খাতে বিশেষ অবদান রাখতে পারবে দারাজ বাংলাদেশ। ই কমার্সটা যেহেতু নতুন সেক্টর, সো সব পলিসিগুলোতে ই কমার্সকে অ্যাড্রেস করা হয় না। সো অন্যান্য বিজনেসের মতো আমাদেরকে ট্রিট করলে তখন দেখা যায় যে এখানে আমাদের জন্য এটা ডিফিকাল্ট হয়ে যায়। সো আমরা বলবো যে আমাদেরকেই যেমন মার্কেট প্লেসের একটা ডেফিনেশন আছে, সেটার উপর বেস করে যাতে আমাদেরকে ট্রিট করা হয়, তাহলে আমরা প্রপারলি সরকারকেও ট্যাক্স দিতে পারবো এবং ভবিষ্যতে এটা গ্রো করবে অনেক ভালো। দারাজের বিশেষ এই ঈদ অফারে 29 মে পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক সফল অর্ডারকারী পাবেন একটি গরু
এবং পর্যায়ক্রমে বাকি 2 জন পাবেন একটি করে ছাগল। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের জন্য সিভিল এভিয়েশন একাডেমি কর্তৃক পরিচালিত ফাউন্ডেশন ট্রেনিং কোর্স ও বেসিক অফিস ম্যানেজমেন্ট কোর্সের সনদ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে 150 জন প্রশিক্ষণার্থীর হাতে এ সনদ তুলে দেন। এ সময় তিনি বলেন, প্রশিক্ষণের উদ্দেশ্যে শুধুমাত্র সনদ অর্জন নয়, বরং প্রশিক্ষণার্থীদের তা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে বেসামরিক বিমান চলাচল খাতে একটি গুরুত্বপূর্ণ পেশাগত যাত্রার সূচনা করবে। দেশের নিরাপত্তা ও স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষায় জাতীয় ঐক্যমত্য শীর্ষক আলোচনা সভা ও প্রেস ব্রিফিং করেছে স্টুডেন্টস ফর সভরেন্টি। জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে অনুষ্ঠিত ব্রিফিং এ সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক বলেন, মানবিক চ্যানেল দিলে ও বন্দর পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠান যুক্ত হলে বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। জনগণের সম্মতি না নিয়ে অন্তর্বর্তী সরকার মানবিক চ্যানেল দিতে পারে না। তিনি বলেন, বন্দর ও চ্যানেলের মধ্যে যোগসূত্র থাকায় পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল হবে। একই সাথে বন্দর পরিচালনায় বিদেশিদের নিয়ে আসা থেকে অন্তর্বর্তী সরকারকে বিরত থাকার আহ্বানও জানান তিনি। তামাক শিল্পে কর প্রশাসনের ডিজিটাল ট্যাক্স ট্র্যাকিং, মনিটরিং ও সুনির্দিষ্ট সম্পর্ক শুল্ক ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন বক্তারা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তারা একথা বলেন। বাংলাদেশ তামাক বিরোধী জোট, বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি, WBTBB ট্রাস্ট ও অর্থনৈতিক গবেষণা ব্যুরোর যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে এবং বিকল্প অর্থকরী ফসল চাষে উৎসাহিত করতে তামাক চাষ নিয়ন্ত্রণ নীতি প্রণয়নের দাবিও জানানো হয়। এবার খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের, এমনটাই জানিয়েছেন দলের হেড কোচ ফিল সিমন্স। PSL খেলার অভিজ্ঞতা সম্পন্নদের নিয়ে তিনি পাকিস্তান বধের ছক কষছেন। লাহোরে কাল বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে সিরিজের প্রথম টি-20 ম্যাচটি। টি-20তে পাকিস্তানকে হারানোর এটা সেরা সময়, জন্য এটা সেরা সময়। যে কোনো সময় পাকিস্তান ভয়ঙ্কর দল, তবে আমরা সিরিজ জিততেই এসেছি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। টানা 4 দিনের বিক্ষোভের পর সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন স্থগিত। ফ্যাসিবাদের দোসর আমলাদের না সরালে কঠোর আন্দোলনে যাবে জুলাই মঞ্চ। মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহার। হাসপাতালের কারা সেলে পৌঁছেছে মুক্তির আদেশ, ছাড়া পাবেন কাল। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে, হুঁশিয়ারি বিএনপির। সংস্কার ও বিচারের অগ্রগতি ছাড়া নির্বাচন নয় বলছে এনসিপি। গভীর সমুদ্র বন্দর ঘিরে মাতারবাড়ি ও মহেশখালীকে দ্বিতীয় সিঙ্গাপুর গড়ে তোলার পরিকল্পনা সরকারের। বিনিয়োগে আগ্রহ জাপানের, জানালেন প্রেস সচিব। এবং কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেফতার করল সেনাবাহিনী। অস্ত্র, গোলা বারুদ উদ্ধার, আনা হচ্ছে ঢাকায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।